সকাল গোস্বামী স্যারকে ধন্যবাদ আমাকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আজকে টপিক হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017। আমি আইনটা সম্পর্কে বলার আগে একটু বলি কেন বাল্যবিবাহটা নিরোধ করা দরকার এবং কেন বাংলাদেশের জন্য এই আইনটা খুব জরুরি। বাল্যবিবাহ হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে যারা সাফার করে তারা বেশিরভাগই হচ্ছে নারী ও শিশু। কারণ বাল্যবিবাহটার শিকার বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই হয়। যে 18 বছরের নিচে বা সাবালক হওয়ার আগে যে বিয়েটা হয়, আমাদের আর্থসামাজিক যেই পরিবেশ, সেই পরিবেশের কারণে এই বাল্যবিবাহের শিকার নারীরা হয়। এবং আমার মনে হয় আজকের এই টপিকটা এখানে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা অংশগ্রহণকারী তারা সবাই নারী। তারা নিজেদের অধিকার সুরক্ষা করবে এবং তারা সমাজের অন্য নারীদের সুরক্ষার জন্য কাজ করবে। ফলে এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে কথা বলাটা জরুরি। এবং কেন বাল্যবিবাহটা খারাপ সমাজের জন্য সেটা বলি। বাল্যবিবাহ হলে যেটা হয় সেটা হচ্ছে নারীর সুরক্ষা, যে নারীর প্রতি সহিংসতা হয়, এটার অন্যতম প্রধান কারণ বাল্যবিবাহ। এবং বাল্যবিবাহের ফলে নারী ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়, আমরা আর্থসামাজিকভাবেও নানাবিধ ক্ষতির শিকার হই। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমাদের বাংলাদেশে যে বিয়ে হয় তার 51.40% বাল্য বিয়ে, এবং এর বেশিরভাগই শিকার হচ্ছে নারী। এবং বাল্যবিবাহের হার বিবেচনায় বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে 8ম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান। তাহলে কতটা ভয়াবহ এবং এই আইনটা আমাদের জন্য কতটা জরুরি সেটা তো বুঝতেই পারছেন। এবার আমি আসি বাল্যবিবাহ বিষয়টা কি। বাল্যবিবাহটা হচ্ছে যে নাবালক অবস্থায় বিয়ে। আমরা সাধারণত কী ভাবি, আমাদের আইন বলছে যে 18 বছর হলেই সাবালক হয়ে যাচ্ছে, কিন্তু বাল্যবিবাহ আইন অনুযায়ী নারী হচ্ছে 18 বছরে বিয়ে করার জন্য প্রাপ্তবয়স্ক হবে এবং একজন পুরুষ হবে 21 বছর বয়সে। বাল্যবিবাহ হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে বিয়ে, এবং এইটা যে দুই পক্ষকে অপ্রাপ্ত বয়স্ক হতে হবে বিষয়টা কিন্তু সেরকম না। যে কোনো এক পক্ষই যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, অর্থাৎ নারী যদি 18 বছরের নিচে হয়, পুরুষ যদি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 21 বছর হয়, তাও বাল্যবিয়ে হবে। অর্থাৎ নারী পুরুষের যে কোনো এক পক্ষ যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, সেই ক্ষেত্রে বিয়েটা বাল্যবিবাহ হবে। আমাদের এই যে 2017 সালের যে বাল্যবিবাহ আইনটি, এটা কিন্তু প্রথম না। ব্রিটিশ সরকার 1929 সালে বাল্যবিবাহ নিরোধ আইন করেছিলেন এবং সেই আইনটি 2017 সাল পর্যন্ত বলবৎ ছিল। সেই আইনটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে। কিন্তু 2017 সালে সরকার নতুন একটি আইন করে 1929 সালের আইনটাকে প্রতিস্থাপিত করে, এবং এই আইনে নতুন অনেক বিষয় সংযুক্ত করা হয়েছে। যেমন আগে ছিল শুধুমাত্র যারা বাল্যবিবাহ দিত অভিভাবকদের শাস্তি, কিন্তু এখন বাল্যবিবাহ যে করবে তার শাস্তি আছে। বিবাহ যে নিবন্ধন করবে, সে যদি বাল্যবিবাহ নিবন্ধন করে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। এবং বাবা মা ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি বাল্যবিবাহের সাথে যুক্ত হয় তার শাস্তির ব্যবস্থা আছে। আবার যদি কেউ বাল্যবিবাহ সম্পর্কে মিথ্যা তথ্য দেয় তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। এখন আমরা দেখি যে বাল্যবিবাহর জন্য আমাদের আসলে কি কি শাস্তি আছে। যদি কোনো পক্ষ, অর্থাৎ যদি কেউ বাল্যবিবাহ করে, যে যেমন পুরুষটা প্রাপ্তবয়স্ক, সে একটা অপ্রাপ্তবয়স্ক নারীকে বিয়ে করলো, কিংবা নারীটা প্রাপ্তবয়স্ক কোনো অপ্রাপ্তবয়স্ক পুরুষকে বিয়ে করলো, সেই ক্ষেত্রে আমাদের শাস্তি হবে হচ্ছে 2 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এবং এই যে জরিমানার বিষয়টা আছে সেটা যদি অনাদায়ী থেকে যায়, অর্থাৎ তার যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সেই ক্ষেত্রে আরও 3 মাসের কারাদণ্ড হবে। আর যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি বিয়ে করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 1 মাসের কারাদণ্ড, অনধিক 1 মাসের কারাদণ্ড, আটক আদেশ অথবা
অনধিক 50,000 টাকা জরিমানা। আবার যদি কোনো পিতা মাতা বা অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি সে আইনগতভাবেই কর্তৃত্ব পাক বা সে জোর করে কর্তৃত্ব নিয়ে বাল্যবিবাহ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 2 বছর কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড, অর্থাৎ তার জেলও হবে, তাকে জরিমানাও দিতে হবে। আর যদি জরিমানা অনাদায়ী থেকে যায় তাহলে আরও 3 মাসের কারাদণ্ড। এরপরে আসি হচ্ছে বাল্য বিবাহ নিবন্ধক, যাকে আমরা কাজী হিসেবে চিনি, পরিচিত আমাদের গ্রাম বাংলায়, আমরা নর্মালি বলে থাকি কাজী। উনি যদি কোনো বাল্যবিবাহ নিবন্ধন করেন তাহলে তার শাস্তি হবে 2 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড অথবা 3 মাসের কারাদণ্ড। এবং তার সাথে তার নিবন্ধন করার যে সে লাইসেন্স প্রাপ্ত হন, সেই লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করি যে যদি কোনো বিবাহদানকারী পক্ষকে যদি আমরা অভিভাবক বা পিতামাতাকে যদি আমরা এই আইনে শাস্তি দেই, তাহলে আবার অপ্রাপ্তবয়স্ক যে পক্ষটা থাকে তাকে কিন্তু আবার শাস্তি দেওয়া যাবে না। আর যদি কোনো শিশুকে অপ্রাপ্তবয়স্ককে শাস্তি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আবার 2010 সালের শিশু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ শিশুকে কারাদণ্ড দেওয়া যাবে না, তাকে আটক আদেশ দেওয়া হবে এবং বিশেষ একটা পদ্ধতি। এরপরে আছে যে আমরা কি করি, বাল্যবিবাহ তো আসলে দুইভাবে, এই আইন অনুযায়ী দুইভাবে নিরোধ করা যায়। একটা বিয়ের আগে প্রতিরোধ করে, আর এটা হচ্ছে বিয়ে হয়ে গেলে শাস্তি দিয়ে। তো বিয়ে হওয়ার আগে যদি জানে এবং আদালত বা কোনো কর্তৃপক্ষ যদি সেই বিয়ের উপরে নিষেধাজ্ঞা দেয় যে এই বিয়েটা দেওয়া যাবে না, বাল্য বিয়ে হচ্ছে, একটা পক্ষ অপ্রাপ্তবয়স্ক, বিয়েটা দেওয়া যাবে না, এবং এই যদি নিষেধাজ্ঞাটা অমান্য করে কেউ যদি বিয়েটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে শাস্তি হবে অনধিক 6 মাসের কারাদণ্ড এবং অনধিক 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড, এবং যদি জরিমানা অনাদায়ী থেকে যায় তাহলে আরও 1 মাসের কারাদণ্ড। আর যদি মিথ্যে অভিযোগ করে যে 2 পক্ষই প্রাপ্তবয়স্ক, তার নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য সে গিয়ে বলল যে অমুক জায়গায় বাল্যবিবাহ হচ্ছে, বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে হবে অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা 30,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড, এবং অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড। এখন বলি বাল্যবিবাহটা এই আইন কিভাবে নিরোধ করবে। আগেই বলেছি দুইভাবে, একটা হচ্ছে বিয়ে হওয়ার আগে, আর একটা হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পর শাস্তি প্রদান করে। এখন যেটা হয় যে বাল্যবিবাহের এটা সংবাদটা যখন শুনবে তখন একটা কমিটি থাকবে, কর্তৃপক্ষ থাকবে, তারা বিয়েটা বন্ধ করার চেষ্টা করবেন। এবং এই যে সংবাদটা মৌখিকও হতে পারে, ওভার ফোন হতে পারে, লিখিত আকারে আবেদন হতে পারে। যখন এই আবেদনটা কর্তৃপক্ষের কাছে, এখানে কর্তৃপক্ষ বলতে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধি যখন উক্ত সংবাদ, এদের কেউ একজন উক্ত সংবাদ সম্পর্কে জানবেন, তখন তারা উভয় পক্ষকে বুঝিয়ে বিবাহটা নিরোধ করার চেষ্টা করবেন। স্থানীয় সরকার বলতে কাদেরকে বোঝে আমরা তো জানি, এর আগে একদিন ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এরা হচ্ছে চেয়ারম্যান মেম্বার, এরা হচ্ছে স্থানীয় সরকারের প্রতিনিধি, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। তো এরা যখন সংবাদটা জানবেন তখন তারা প্রতিরোধ উভয় পক্ষকে বোঝাবেন, বুঝিয়ে বিয়েটাকে বন্ধ করে দিবেন। যদি এটা সম্ভব না হয় যে উভয় পক্ষকে তারা বোঝালেন, তারা কথাটা শুনলেন না, বিয়েটা দিয়ে দিলেন, তখন তারা আদালতে বিষয়টাকে জানাবেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। এবং সরকার এই আইনের 3 ধারা মোতাবেক কমিটি গঠন করতে পারবে। জেলার জন্য জাতীয় পর্যায়ে কমিটি, জেলা পর্যায়ে কমিটি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের ক্ষমতা দিয়ে দিয়েছেন সরকার। এই যে কর্তৃপক্ষ, স্থানীয় যে কর্তৃপক্ষ, ইউনো, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা
মহিলা বিষয়ক কর্মকর্তা ওনাদেরকে দিয়েছেন যে ওনারা একটা কমিটি করতে পারবেন, এবং সেই কমিটি থাকবে কারা, যে সরকারি কর্মকর্তা থাকবেন, স্থানীয় জনপ্রতিনিধি থাকবে, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটা কমিটি করতে পারবেন, যারা এই বাল্যবিবাহ নিরোধের জন্য কাজ করবেন। এই কমিটি কোনো শাস্তি দিতে পারবে না, ওনারা শুধু বাল্যবিবাহটা বন্ধ করতে পারবেন। বিবাহের পূর্বে যখন শুনবেন তারা বিয়েটা বুঝিয়ে বন্ধ করে দিতে পারবেন। আর বিবাহ যখন হয়ে যাবে তখন এই কমিটি আদালতে জানাবেন, মামলা করবেন। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা কোন আদালতে গিয়ে মামলা করব? মোবাইল কোর্ট হবে নাকি আমাদের যে প্রচলিত মানে আদালত সেখানে হবে? আদালতেরও তো অনেক রকম আছে, সিভিল আদালত আছে, ক্রিমিনাল আদালত আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এখন আমরা কোন আদালতে গিয়ে বলবো? এখানে আমাদের ফৌজদারি কার্যবিধি আছে, সেই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই মামলা করতে হবে আমাদের। আমরা এই মামলাটা করব হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটা করব, এবং যদি কোনো শিশু থাকে সেই শিশুর বিচার হবে শিশু আদালতে। যদি কোনো শিশুর বিরুদ্ধে অভিযোগ থাকে তখন সেই বিচারটা হবে শিশু আদালতে। আর মোবাইল কোর্টে বিচার হতে পারে কিনা এইটা একটা প্রশ্ন আছে। তো মোবাইল কোর্টে বিচার আমাদের এই আইনে বলা আছে যে যদি মোবাইল কোর্টে তফসিলভুক্ত হয় এই আইন তাহলে বিচার করতে পারবে, কিন্তু মোবাইল কোর্ট আইনের যে তফসিল আছে সেই তফসিলে এখনও পর্যন্ত বাল্যবিবাহ নিরোধ আইনটা সংযুক্ত হয়নি। ফলে মোবাইল কোর্ট এই আইনের কোনো বিচার করতে পারবে না। তবে যদি মোবাইল কোর্টের কাছে এরকম কোনো তথ্য আসে যে কোথাও বাল্যবিবাহ হচ্ছে বা বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা চলছে, তখন মোবাইল কোর্ট সেই পক্ষকে নিষেধাজ্ঞা দিতে পারবে যে তোমরা বাল্যবিবাহটা দিও না, এবং তাদেরকে প্রথমে নিবৃত্ত করার চেষ্টা করবে, তারপর নিষেধাজ্ঞা আরোপ করবে। এবং আদালতে এবং এই নিষেধাজ্ঞা যদি কাজ না হয় তারা আদালতের কাছে যাওয়ার জন্য করতে পারবে, প্রসিডিওর আনতে পারবে। এখন হচ্ছে বলি মামলাটা কতদিনের মধ্যে করতে হবে। প্রত্যেকটা মামলা করার একটা নির্ধারিত সময় থাকে আইনে। এই আইনে যদি কোনো অপরাধ ঘটে থাকে সেই ক্ষেত্রে অপরাধ সংঘটনের দিন থেকে 2 বছরের মধ্যে মামলা করতে হবে। যেদিন অপরাধটা হবে ঠিক সেদিন থেকে 2 বছর। এবং এখন আসি যে এই আইনে কোনো সীমাবদ্ধতা আছে কিনা, যে এই আইন কতটা করতে পারে। বাল্যবিবাহ নিরোধ আইনটা বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা রাখতে পারছে, এবং তার একটা উদাহরণ দেই যে আমাদের একটা পরিসংখ্যান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মহিলা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী আমাদের 2015 সাল থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত 12,150টি বাল্যবিবাহ রোধ করা গেছে। 12,150টি, এটা কিন্তু কম না, অনেক। এবং আমাদের যদি এই আইনটাকে আমরা আরও ভালোভাবে প্রয়োগ করি তাহলে এই সংখ্যা আরও বাড়বে। আর এই আইনের একটা ছোট্ট সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে এই আইনের যে অপরাধ সেটা হচ্ছে জামিনযোগ্য এবং আপোষযোগ্য, এবং আদালত চাইলে যে কোনো এক পক্ষের আবেদনে মামলাটা প্রত্যাহার করতে পারে। আর শাস্তির ক্ষেত্রে শুধুমাত্র জরিমানাও করা যায়। ওই যে শাস্তির ক্ষেত্রে বলেছি যে এত মাসের 2 বছরের কারাদণ্ড অথবা এত টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। তার মানে কি আমাকে শুধু টাকাটা জরিমানা দিয়ে আমাকে আমার অপরাধটা মুক্ত হতে পারে, যে আমি একটা আইনে নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে দিলাম, টাকাটা দিলাম, আমার অপরাধ মাপ হয়ে গেল, আমার শাস্তি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় এই যে টাকাটা দিয়ে বিয়েটা কিন্তু হয়ে যায়। কারণ বিয়ে যদি একবার হয়ে যায় এই আইন অনুযায়ী কিন্তু বিয়েটা অবৈধ হয়ে যাচ্ছে না, কারণ আমাদের বিয়ে তালাক অভিভাবকত্ব এগুলো নির্ধারিত হয় মুসলিম শরিয়া আইন অনুযায়ী এবং নিজেদের হিন্দু পার্সোনাল ল অনুযায়ী। ফলে কি হয় যে আইনে আমার শাস্তি হচ্ছে কিন্তু আমার বিয়েটা বৈধ থেকে যাচ্ছে। ফলে অনেক সময় দেখা যায় বিয়ে হয়ে যায়, জরিমানা দিয়ে মাপ পেয়ে যাচ্ছে, কিন্তু বাল্যবিবাহটা কিন্তু রোধ হচ্ছে না, বিয়েটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা একটা ছোট্ট সীমাবদ্ধতা, এবং এই সীমাবদ্ধতা চাইলেই দূর করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে এখানে আজকে আসছি হচ্ছে মেডিয়েশনের বিষয়ে। তো
তো প্রশ্ন আসতে পারে যে এই আইনে তাহলে মিডিয়েটররা কি করতে পারে? মিডিয়েটর এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রথমত তারা যখন শুনবে যে কোথাও বাল্যবিবাহ হচ্ছে, তারা উভয় পক্ষকে বোঝাবে বিবাহের কুফল কি, দুই পক্ষকে শাস্তি কি, তারা নিরোধ করার চেষ্টা করবে। এবং এই মামলাগুলো কিন্তু আপোষযোগ্য, আপোষ করা সম্ভব। সেই ক্ষেত্রেও কিন্তু মিডিয়েটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আমি বলবো যে আপনারা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনারা যদি সমাজে সচেতনতা তৈরি করেন বাল্যবিবাহের বিরুদ্ধে, যে বাল্যবিবাহ হলে কি কি হয়, কোন ক্ষতিগুলো হয়, আমরা রাষ্ট্রীয়ভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সমাজে আমরা আসলে বাল্যবিবাহ কিন্তু আমাদেরকে নানাভাবে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে আমরা যদি সচেতনতাটা তৈরি করতে পারি, আমরা যদি বাল্যবিবাহকে রোধ করতে পারি বিবাহ হয়ে যাওয়ার আগে, সেটা আমাদের রাষ্ট্রের জন্য, সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। তা আমি আশা করব আপনারা বাল্যবিবাহ রোধে কাজ করবেন, সফল হবেন, সুন্দর বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করবেন। আর দুটো ছোট্ট বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনাদের কাজ করার সুবিধার্থে একটা তথ্য দিয়ে রাখি যে সরকার একটা জাতীয় হেল্পলাইন করেছে বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে। এর নাম্বার হচ্ছে 109। এবং 2017 সালের যে আইন, সেই আইনে সাধারণত যে জরিমানাটা আদায় করা হয় কোনো শাস্তির থেকে, সেটা হয় রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইনে এই জরিমানাটা পাবে অপ্রাপ্তবয়স্ক পক্ষ, অর্থাৎ যিনি বাল্যবিবাহের শিকার হয়েছেন তিনি পাবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সবার মঙ্গল হোক।